যুক্তরাজ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। আন্তর্জাতিক আস্থা অর্জন ও পাচারের টাকা উদ্ধারেই সফরের লক্ষ্য জানালেন প্রেস সচিব। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে, এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন, সেখানে পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক 13 জুন। রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের আশা বিএনপির। আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ বললেন মির্জা ফখরুল। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমরা অনেক মজা করব। বাঘ দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল, সাদা পাথরে স্বচ্ছ জলে ঘোরাঘুরি, পার্ক ও চিড়িয়াখানায় ঈদ আনন্দে মাতোয়ারা শিশুরা। চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। একদিনে শনাক্ত 13। বিমানবন্দরে সতর্কতা জারি হলেও স্ক্রিনিং না করার অভিযোগ। বেনাপোলে থার্মাল দিয়ে পরীক্ষা হলেও বিকল অন্যান্য যন্ত্র। এবং সাভার চামড়া শিল্প নগরীতে নতুন সিইটিপি নির্মাণ করবে সরকার। কাটবে রফতানি বাধা, বাঁচবে ধলেশ্বরী। আগের বর্জ্য শোধনাগার তৈরিতে অনিয়মকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। 4 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করছেন তিনি। এভিয়েশন খাতের 2 প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে তার। আলোচনা হয়েছে বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে। ডক্টর ইউনূসের সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। লন্ডন স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। এরপর সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে যান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হোটেলের সামনে ভিড় করেন বহু প্রবাসী বাংলাদেশি। আমি ডক্টর ইউনূস সাহেবকে আজকে এখানে দেখতে এসে খুবই আনন্দিত। যারা শিক্ষিত সমাজ, এদেরকে নিয়ে একটা বাংলাদেশ গড়েন, এইটাই আমাদের কামনা। উনি যে সফরে আসছেন, আশা করতেছি ওনার সফর সফল হবে। আমরা আশা করি যে ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকারে উনি আন্তরিক হবেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্টস। বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর খ্যাতনামা মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উহলি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথম দিনের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কমনওয়েলথের সেক্রেটারির সঙ্গে। ওনার একটানা মিটিং ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো গভীর করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধার সফরের মূল লক্ষ্য। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, বাংলাদেশ এইখানে যে টাকাটা এই দিকে আসছে, এবং এদের সাথে এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি। এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। আমরা সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও হবে বৈঠক। 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনৈতিক সংকট সমাধানে আশার আলো দেখছে বিএনপি। গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব জানান, বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পেয়েছেন তারেক রহমান। একে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, এপ্রিল উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে সরকার। ঈদের পর সাংবাদিকদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বিনিময়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো। শুরুতেই এ সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিবের কাছে। তিনি জানান, সরকারের তরফ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক দাওয়াত পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের ভেতরেও হয়েছে আলোচনা। বৈঠকটি 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে হবে বলে জানান মির্জা ফখরুল। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। দুই নেতার এই বৈঠককে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন মির্জা ফখরুল, যার গুরুত্ব রয়েছে দেশে ও দেশের বাইরে। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকে দেশের রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিএনপি মহাসচিবের। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচনের জন্য এখন অনড় দল। তার প্রত্যাশা, এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে অন্তর্বর্তী সরকার। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার কাঠামো হওয়া উচিত। সেক্ষেত্রে সরকারের আকার ছোট হতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ম্যাচ হারলেও শমিত হামজাদের নিয়ে স্তুতি ঝরল সমর্থকদের কণ্ঠে। তবে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরোর গেম প্ল্যানের সমালোচনা করেন অনেকে। রেফারি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও রয়েছে অসন্তোষ। ভক্তদের প্রত্যাশা, পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মন খারাপের একটা রাত, আকাশে বিষাদ, ম্যাচ শেষে বৃষ্টি হয়ে ঝরল আবেগ। দিনটা যে কিছুতেই পক্ষে গেল না। গোটা 90 মিনিট কিংবা অতিরিক্ত সময় বাংলাদেশ লড়েছে চোখে চোখ রেখে, তবু হারি সঙ্গে। রীতিমতো যুদ্ধ করে গ্যালারিতে যারা প্রবেশ করেছেন তাদের জন্য কষ্টটা আরো বেশি। হারের যুক্তি দাঁড় করাচ্ছেন নিজেদের মতো করেই। হারতে হারতে একবার হতাশ, আমাদের গায়ের সাথে একবার লেগে গেছে। সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ফিনিশিং এর অভাব ছিল। আর ফিনিশিং ভালো হলে আমরা 3-0 গোলে ম্যাচটা জিততে পারতাম। তবে নতমস্তকে নয়, শমিত, হামজা, ফাহিমরা মাঠ ছেড়েছেন মাথা উঁচু করেই। বদলে যাওয়া ফুটবলে এটাও তো কম প্রাপ্তি নয়। ফুটবলের আশা ছেড়েই দিছিলাম, ক্রিকেট দেখতাম রেগুলার আর কি। তো অনেক বছর পরে ছেলেকে নিয়ে আসছি। বাংলাদেশ খুবই ভালো খেলছে, এটা আসলে কপাল খারাপ বলতে গেলে হয়। সাধ্যমতো চেষ্টা করছে, হয় নাই, নেক্সট ম্যাচে হবে আর কি। আমরা প্রচন্ড আশাবাদী। অনেক উপভোগ করছি আজকে। আমার ফার্স্ট, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি এবং বাংলাদেশ হারক এবং জিতক, তবে অনেক সুন্দর খেলা হয়েছে। সঙ্গে আছে ক্ষোভো, কাবরেরার অদ্ভুত ফরমেশন আর রেফারির নিশ্চিত পেনাল্টি না দেয়া। সবকিছুই বিপক্ষে গেছে বাংলাদেশের। কোচ যিনি আছেন কাবেরো, ওনাকে হয়তো চেঞ্জ করা উচিত, কারণ ওনার যে ট্যাকটিক্স বা যে টেকনিক, এটা বর্তমানে যে টিম কম্বিনেশন আছে সেটার সাথে মানানসই নয়। ফুটবলের যে সুদিন, যে দিন বদলের গান, সেই রাশ এখন টেনে নেই হবে বড় চ্যালেঞ্জ। প্রতিদান দিতে হবে ফুটবলারদেরও, কারণ প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। কোটি সমর্থকের প্রাণের আকুতি শুনতে কি পান সংশ্লিষ্টরা? ক্রিকেটের দেশে ফুটবল নিয়ে এমন উন্মাদনা আদৌ কখনো দেখেছে কিনা বাংলাদেশ, সে প্রশ্ন উঠতেই পারে। তবে শমিত, হামজা, চৌধুরীরা যে স্বপ্ন দেখাচ্ছে লাল সবুজকে, তার অনুপ্রেরণা এগিয়ে যাক বাংলার ফুটবল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
শহুরে বিনোদন কেন্দ্র, পাহাড়ি নদী কিংবা সাগর, ঈদের ছুটিতে মুখর বিভিন্ন জেলার পর্যটন স্পট। রোদ বৃষ্টি উপেক্ষা করে আনন্দে মাতেন দর্শনার্থী, ভ্রমণ পিপাসুরা। উদযাপনে বাড়তি মাত্রা যোগ করে ডিজের তালে পানিতে জল কেলি। বাদ্যের তালে তালে মাতোয়ারা তরুণ তরুণীরা, ঈদ আনন্দের রেশ যেন কাটছেই না। ঈদের চতুর্থ দিন মঙ্গলবারও শত শত দর্শনার্থীর ভিড় চট্টগ্রামের ফয়েজলেকের সি ওয়ার্ল্ডে। পানিভিত্তিক রাইডে ছিল সবচেয়ে বেশি আকর্ষণ। ড্যান্সিং ফ্লোরের পাশাপাশি ওয়েবপুরের আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা। আগুন পুরাই আগুন, এখানে সবাই আসবেন। বন্ধ পাইছি, বন্ধের মধ্যে আসে আনন্দ ফুর্তি লাগতেছে। বাংলা, হিন্দি ও ডিজে মিউজিকের তালে তালে নরসিংদী ড্রিম হলিডে ওয়াটার পার্কে পানির ঢেউয়ে নেচে গিয়ে আনন্দ করছেন সব বয়সের মানুষ। পরিবার পরিজন নিয়ে অনেকে চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। ঈদের ছুটিটা আমরা একেবারেই নষ্ট করতে চাই না, তাই সবাই মিলে এখন আবার চলে আসলাম ড্রিম হলিডে। ফুল ফ্যামিলি নিয়ে এই পার্কে আসছি, আমি এর আগেও এসেছি। ঈদের লম্বা ছুটি, তাই সাগর তীরে লাখো পর্যটকের সমাগম। কখনো ঝুম বৃষ্টি, কখনো রোদ কিংবা মেঘলা আকাশ, যা পর্যটকের আনন্দের মাত্রা বাড়িয়েছে বহুগুণে। কক্সবাজার এমন একটি স্থান যেখানে বারবার আসলেও মনে হয় যেন বারবারই যাই। ঈদের ছুটিটা কক্সবাজারে অনেক ভালোই লাগে, যদিও মানুষের ভিড় অনেক। তারা যেন সবসময় লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, আর যেখানে লাল পতাকা দেওয়া রয়েছে ওইখানে যেন কোনোভাবে পানিতে না নামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছিল ব্যাপক আনাগোনা পর্যটকের। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত। সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। বাবা-মার সাথে আসছি, আমরা অনেক মজা করব। ভাবছিলাম বন্যা পরিস্থিতিতে যে অবস্থা হবে এরকম কিছুই হচ্ছে না, আমরা খুবই ঘুরতে পারতেছি। নিরাপত্তা ব্যবস্থাটা খুব ভালো, মানে কোনো বিশৃঙ্খলা নাই। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কনক আজাদ, সময় সংবাদ। দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করার দাবি করলেও যাত্রীরা বলছেন স্ক্রিনিংয়ের বালাই নেই। 4 বছর আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারী ফের নতুন রূপে দেখা দিয়েছে। পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্ট NB1.8.1। চিকিৎসকদের সংখ্যা এই ভ্যারিয়েন্টটি বিভিন্ন দেশে ছড়াচ্ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন একটা ভ্যারিয়েন্ট আসতেছে, ওই অনুযায়ী আমাদের প্রিপারেশন থাকতে হবে, সেটা এয়ারপোর্ট হোক, সব জায়গায় হোক। এখানে আমি তেমন কোনো ফ্যাসিলিটিস পেলাম না, মানে কিছুই নাই, যা যেমন ইচ্ছা চলছে। করোনা যেন আসছে তা আমরা জানি না। করোনা সংক্রমণ প্রতিরোধে বাড়তি সতর্কতার কথা জানান বিমানবন্দরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। থার্মাল স্ক্রিনিং অন করে দেওয়া হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে। এখন সব অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্যই আমরা থার্মাল স্ক্রিনিংটা করেছি। এখানেও যে গাইডলাইন্স আছে, আমাদের সাফিসিয়েন্ট মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে, যে যদি অসুস্থ হয় তাদেরকে এখানে ইনিশিয়াল চেক করে পরবর্তীতে কুর্মিটোলা হসপিটালে পাঠানো, ওগুলো কোঅর্ডিনেশন ওদের সব চালু রয়েছে। দেশে করোনা সংক্রমণের ভয়াবহতা এড়াতে বিমানবন্দরের পাশাপাশি বেনাপোল স্থলবন্দরেও জারি করা হয়েছে সতর্কতা। ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে পণ্যবাহী ভারতীয় ট্রাক চালকদের এখনও এই কর্মসূচির আওতায় আনা হয়নি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।